ছাত্রছাত্রীরা, আজ আমরা অষ্টম শ্রেণীর ভূগোলে আরও একটা নতুন চ্যাপ্টার শুরু করব এবং আজকে আমরা যেটা পড়তে চলেছি সেটা কিন্তু মানুষের কার্যাবলী এবং পরিবেশের অবনমন। এই চ্যাপ্টারটা কিন্তু আজকে আমরা পড়ব। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে আমরা আজকে শিখব যে কিভাবে মানুষের কাজকর্ম পরিবেশের উপর প্রভাব ফেলে। সেই প্রভাবটা ইতিবাচক প্রভাব না সেই প্রভাবটা নেতিবাচক প্রভাব, মানে সেই প্রভাবের দ্বারা ক্ষতি হয় পরিবেশের নাকি সেই প্রভাবের দ্বারা উপকার হয় পরিবেশের। নিশ্চয়ই মানুষের কাজের দ্বারা পরিবেশের কিছু পরিবর্তন ঘটে। এবার সেই কাজগুলো কি কি সেগুলো আমরা একটু দেখে নিই। আমরা যদি আমাদের আমাদের বিভিন্ন কাজগুলোকে যদি আমরা বিভিন্ন ভাগে ভাগ করি, মোটামুটি আমরা এখন আলোচনার জন্য 3 ভাগে ভাগ করছি। একটা হলো প্রকৃতি নির্ভর, একটা প্রযুক্তি নির্ভর, আর একটা সেবামূলক কাজ। তাহলে আমরা যে ধরনের কাজ করব, যেমন যে কৃষিকাজ করে কৃষক, তার যে কাজ, সেই কাজে তার কিন্তু প্রাকৃতিক সম্পদ অনেক বেশি ব্যবহার হয়, তাই না? তার জন্য তার কৃষিকাজের জন্য তার বৃষ্টিপাত লাগে, তার নির্দিষ্ট উষ্ণতা লাগে, তার মাটি লাগে, অর্থাৎ প্রকৃতির বিভিন্ন উপাদানকে সে কাজে লাগায়। তাই জন্য তার কাজটা প্রকৃতি নির্ভর। যদি প্রযুক্তি নির্ভর বলি, তাহলে প্রযুক্তি নির্ভর কোন কাজগুলো যদি বলি, শিল্প কলকারখানায় বিভিন্ন যন্ত্রাংশের দ্বারা যদি কোনো জিনিস তৈরি হয় তাহলে সেগুলোতে কিন্তু পুরোপুরি হয়ে যায় প্রযুক্তি নির্ভর। আচ্ছা, এই যে হসপিটাল, নার্সিংহোম, এইগুলো যে জায়গাগুলো যেখানে চিকিৎসা হয়, ডাক্তারবাবু দেখেন আমাদের, সেইগুলো কি ধরনের ক্ষেত্র? সেগুলো অবশ্যই সেবা ক্ষেত্র। সেগুলোতে আমরা সেবা পাই। শরীর খারাপ করলে সেখানে গেলে আমাদের শরীর ঠিক হয়ে যায়। তো এই ধরনের এইগুলো হলো সেবা ক্ষেত্র। তাহলে আমাদের এই যে বিভিন্ন রকমের কাজ, এই কাজগুলো কি পরিবেশের ওপর কোনো প্রভাব ফেলে? আমরা এইবার এই চ্যাপ্টারের মাধ্যমে সেটাই জানতে চলেছি। তো যদি একদম আদিম সভ্যতা, মানুষের সভ্যতার একদম আদিম পর্যায় থেকে শুরু করি, যেটা হলো প্রাচীন সভ্যতা, তখন কিন্তু মানুষ অনেক বেশি ছিল প্রকৃতি নির্ভর। মানুষের সমস্ত কাজকর্মগুলোই ছিল প্রকৃতির উপর নির্ভরশীল, কারণ মানুষ গুহায় বাস করত, মানুষ বনের ফলমূল খেত, ধীরে ধীরে সে আগুনের আবিষ্কার শিখলো, ধীরে ধীরে সে চাষাবাদ করতে শিখলো। এত দূর পর্যন্ত কিন্তু সে পুরোপুরি প্রকৃতির ওপর নির্ভরশীল হয়েছিল। কিন্তু অষ্টদশ শতাব্দীতে যখন ইউরোপের শিল্প বিপ্লব হলো মানে শিল্পের একটা আমূল পরিবর্তন ঘটলো, নতুন নতুন শিল্পের আবির্ভাব ঘটলো, মানুষের বিভিন্ন প্রযুক্তি আবিষ্কার শিখলো। সেই প্রযুক্তিগুলোকে হয় মানুষ ভালো কাজে ব্যবহার করলো, না হলে মানুষ আরো ক্ষতিকারক কাজে ব্যবহার করলো, যেমন বিশ্বযুদ্ধ, সেটা একটা ক্ষতিকারক প্রভাব আছে। তাহলে এই বিভিন্ন রকমের প্রযুক্তির ব্যবহারের ফলে মানুষ হয়ে পড়লো অনেক বেশি আধুনিক সভ্যতা হয়ে গেল অনেক বেশি প্রযুক্তি নির্ভর। তাহলে এই প্রযুক্তি নির্ভর সভ্যতা আর প্রকৃতি নির্ভর সভ্যতাতে নিশ্চয়ই পরিবেশের ওপরে দুরকমের প্রভাব পড়তো। যেটা প্রকৃতি নির্ভর সভ্যতা, যেখানে প্রকৃতির ওপর মানুষ অনেক বেশি নির্ভরশীল ছিল, সেখানে কিন্তু মানুষ পরিবেশে তেমন কোনো ক্ষতি করেনি। কিন্তু যখন মানুষ প্রযুক্তি নির্ভর হয়ে পড়লো, তখন থেকে কিন্তু মানুষ পরিবেশের ক্ষতি করতে শুরু করলো। এবার একটা কথা এখানে বলতে হবে, সেটা হলো হোমিওস্ট্যাটিক ব্যবস্থা। হোমিওস্ট্যাটিক ব্যবস্থাটা কি জিনিস? সেটা হলো প্রকৃতির বিভিন্ন উপাদান আছে এবং সেখানে বিভিন্ন ভৌত প্রক্রিয়া কাজ করে, সেখানে বিভিন্ন জৈব প্রক্রিয়া কাজ করে। তো এই ভৌত প্রক্রিয়া এবং এই যে জৈব প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে যদি পরিবেশের কোনো ক্ষতি হয়, সেই ক্ষতিটা যদি পূরণ করা সম্ভব হয়, পরিবেশ যদি নিজের ক্ষতিটাকে পূরণ করে নিতে পারে, তাহলে সেই পদ্ধতিটাকে বলা হয় হোমিওস্ট্যাটিক ব্যবস্থা। তো যখন প্রাচীন সভ্যতা ছিল, তখন মানুষ পরিবেশে যা যা টুকটাক ছোটখাটো ক্ষয়ক্ষতি করতো, সেগুলো পরিবেশ নিজের দ্বারা নিজেই ক্ষয়ক্ষতিটা মিটিয়ে ফেলতে পারত। তাই জন্য তখন এই হোমিওস্ট্যাটিক ব্যবস্থাটা খুব বেশি কার্যকরী ছিল। কিন্তু যখন থেকে মানুষ প্রযুক্তি নির্ভর হয়ে পড়লো, অনেক বেশি পরিমাণে সে কিন্তু পরিবেশের ক্ষতি করতে শুরু করলো। আর যতই সে ক্ষতি করতে শুরু করলো, ততই আস্তে আস্তে হোমিওস্ট্যাটিক ব্যবস্থাটা ভেঙে পড়তে শুরু করলো। তো মানুষ এই যে সভ্যতার বিবর্তনের দরুন কি কি পরিবর্তন ঘটলো, মানুষের জীবনে বা পরিবেশে কি কি পরিবর্তন হলো, সেইগুলো আমরা এবার একটু আলোচনা করি। দেখি সভ্যতার বিবর্তনের ফলাফল কি কি পরিবর্তন ঘটলো। প্রথম হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। যখন মানুষের হাতে অনেক বেশি সম্পদ চলে এলো, অনেক বেশি সুখ স্বাচ্ছন্দ্য চলে এলো, তখন আস্তে আস্তে জনসংখ্যা বৃদ্ধি ঘটতে শুরু করলো। আর যতই জনসংখ্যা বৃদ্ধি ঘটলো, ততই অপরিকল্পিত উন্নয়ন হলো। অর্থাৎ এত মানুষ, সে তাদের থাকবার জন্য জায়গা লাগবে,
তাদের কাজকর্মের জন্য বিভিন্ন স্থান লাগবে যেখানে শিল্প কলকারখানা গড়ে উঠবে। তো এগুলোর মধ্যে একটা তালগোল পাকিয়ে গেল। মানে একই বসতি এলাকার মধ্যে হয়তো সেখানে শিল্প কলকারখানা গড়ে উঠেছে, আবার খুব ঘিঞ্জিভাবে বসতি গড়ে উঠেছে, মানে একেবারে পরিকল্পনা ছাড়াই কোনো বড় বড় শহর নগর। আমরা যদি আমাদের ভারতে রেসপেক্টে কথা বলি, তাহলে ভারতে যে কটা মহানগর আছে সেগুলোর অধিকাংশ জায়গাগুলোই কিন্তু অপরিকল্পিত উন্নয়নের ফলে গড়ে উঠেছে এবং ভীষণভাবে ঘিঞ্জি। এরপরে আছে পরিবহন বৃদ্ধি। অবশ্যই যখনই মানুষ বেড়ে যাবে, যখনই শিল্প কলকারখানা বেড়ে যাবে, মানুষের কাজের ক্ষেত্র বেড়ে যাবে, সেখানে অবশ্যই রাস্তাঘাট বাড়বে, যানবাহন বাড়বে, ফলে পরিবহনেরও বৃদ্ধি হবে। সম্পদের যথেচ্ছ ব্যবহার। আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সম্পদে আহরণ করতে শুরু করেছি। আমরা কোথা থেকে লোহা নিয়ে আসছি, কোথা থেকে কয়লা নিয়ে আসছি, এবং সেগুলো কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ পাওয়া যায়, ফলে প্রচুর পরিমাণে তাপবিদ্যুৎ উৎপাদন করছি, যেগুলো দিয়ে আমরা আমাদের বিভিন্ন কাজে লাগাচ্ছি, দরকারেও লাগাচ্ছি, আবার দরকার খুব বেশি না থাকলে সেখানেও লাগাচ্ছি। তো এইভাবে মানুষের কিন্তু যথেচ্ছভাবে সম্পদের ব্যবহার করতে শুরু করলো। আজকে আমরা আমাদের নিজেদের বাড়ির কথা বলি। আমরা আমাদের বাড়িতে বলো তো তোমরা কত মনে করে করে বাড়ির যখন ঘরে থাকো না তখন লাইটটা অফ করো, ফ্যানটা অফ করো। সেগুলো কিন্তু আমরা যদি করি তাহলে কিন্তু আমরা সম্পদ সম্পর্কে আমরা কিন্তু ওয়াকিবহাল আছি। আর যারা করছি না তারা কিন্তু এবার থেকে করব, তার কারণ আমরা সম্পদের যথেচ্ছ ব্যবহার চাই না। আমরা চাই এই যে ইলেকট্রিসিটি যেটা আসছে তাপবিদ্যুৎ থেকে, সেই তাপবিদ্যুৎ আসে আবার কয়লা থেকে। সুতরাং এই কয়লাকে আমরা বাঁচাতে চাই, আর কয়লা অনেক দিন থাকলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মেও অনেক পরিমাণে সম্পদের ব্যবহার করতে পারবে। তাই আজ থেকে আমরা এই কাজটা কিন্তু করব, ঠিক আছে? এবার আসছি এরপরে যেটা আছে সেটা হলো বিশ্বযুদ্ধ, সন্ত্রাসবাদ, সামরিক পরীক্ষা। যখন মানুষ অনেক বেশি প্রযুক্তি নির্ভর হয়ে পড়লো তখন কি করলো? তখন সে তার অনেক রকম ভালো কাজ যেমন করলো, যেমন শিল্প বিপ্লবের ফলে কি হলো, যদি আমি দেখি যে বয়ন শিল্প, যেখানে বস্ত্র তৈরি হয়, সেখানে মিলের কাপড় তৈরি হতে শুরু করে। যেখানে আগে শুধু তাঁতের কাপড় তৈরি হতো, এখন সেখানে মিলের কাপড় তৈরি, মানে অনেক বেশি সস্তা হয়ে গেল, অনেক বেশি সহজলভ্য হয়ে গেল। এগুলো তো খুব ভালো হলো। কিন্তু মানুষ সেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন আরো উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষ কি করলো? বিভিন্ন যুদ্ধাস্ত্র তৈরি করলো, ক্ষেপণাস্ত্র তৈরি করলো, যেগুলো দিয়ে প্রথম বিশ্বযুদ্ধ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, যেগুলো একেবারে মানে বিধ্বংসী পরিস্থিতি। আমরা হিরোশিমা নাগাসাকির কথা পড়েছি, যেখানে পারমাণবিক বোমা ফেলে পুরো শহরটাকে ধ্বংস করে ফেলা হয়েছিল। এবং এই পারমাণবিক বোমা কিন্তু সেই প্রযুক্তির ফসল যেগুলো মানুষ সৃষ্টি করেছিল। তাহলে তার ফলে কিন্তু পুরো একটা শহর ধ্বংস হয়ে গেছিল, অর্থাৎ পরিবেশের উপর কি নিদারুণ তার প্রভাব পড়েছিল। আসছি অরণ্য ছেদন। হ্যাঁ, যখন মানুষ জনবসতি বেড়ে গেল, যখন মানুষের পরিবহন ব্যবস্থা উন্নতি ঘটলো, তার মানে সেখানে যে জায়গায় গাছপালা ছিল, রাস্তা তৈরির মধ্যে যেখানে যেখানে গাছপালা পড়েছিল, মানুষ সমস্ত গাছ কেটে ফেললো, বনের পর বন উজাড় করে ফেললো, করে সেখানে বসতি তৈরি করলো। এইভাবে মানুষ কিন্তু যথেচ্ছভাবে বনচ্ছেদন করতে শুরু করলো। আর কি করলো? পরিবেশের দূষণ। যত বন জঙ্গল কেটে ফেলতে শুরু করবে তত বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়বে, এমনিতেই বাতাসের তাপমাত্রা বাড়তে শুরু করবে। অধিক পরিমাণে পরিবহনের কারণে পরিবহনের বিভিন্ন যানবাহনের থেকে যে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড, এগুলো সব বিষাক্ত গ্যাস। এইগুলো যখন বেরোয় তখন সেগুলো বাতাসে মিশে পরিবেশে দূষণ ঘটালো। শুধু কি বায়ু দূষণ হলো, জলদূষণও হলো। জলদূষণ কিভাবে হলো? আমরা নর্দমার মাধ্যমে নোংরা আবর্জনা ময়লা মিশ্রিত জল সেগুলো কোথায় ফেললাম? নদীতে ফেললাম, বা সেগুলো চুইয়ে ভূগর্ভের তলায় চলে গেল। ফলে জলটা যেটা আমরা ব্যবহার করি নিজেরাই নিজেদের জলকে অনেক বেশি দূষিত করে ফেললাম। তাহলে জল দূষিত হলো, বায়ু দূষিত হলো, মাটিও দূষিত করলাম। মাটিতে এত নোংরা আবর্জনা ফেললাম যে মাটি আর চাষের যোগ্যই রইল না। মাটিতে প্রচুর প্লাস্টিক, আমরা জানি প্লাস্টিক সহজে নষ্ট হয় না, কয়েকশো বছর চলে যাবে তবু প্লাস্টিক নষ্ট হবে না। কাজেই এইভাবে কিন্তু আমরা আমাদের পরিবেশে নিদারুণ ক্ষতি করতে শুরু করলাম। আচ্ছা, তাপমাত্রা বৃদ্ধি, এটা তো আগেই বললাম যে তাপমাত্রা বৃদ্ধি কিভাবে হচ্ছে। জলবায়ুর পরিবর্তন। হ্যাঁ, এই দীর্ঘদিন ধরে কোনো তাপমাত্রা বৃদ্ধির ফলে কোনো জায়গায় যে ধরনের জলবায়ু ছিল সেখানকার জলবায়ুর পরিবর্তন হতে শুরু করলো। আজকে আমরা জানি আমাদের দুই মেরু অঞ্চল, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, সুমেরু আর কুমেরু। এই সুমেরু কুমেরু অঞ্চলে প্রচুর বরফে ঢাকা, বরফের পাহাড় আছে। কিন্তু এই বায়ুমণ্ডলীয় উষ্ণতা বৃদ্ধির কারণে এখানে কি ঘটছে? এখানে বরফের গলন হচ্ছে, আর ফলে এই তাপমাত্রা বৃদ্ধির জন্য এখানকার জলবায়ুর উপর প্রভাব ফেলছে। শুধু কি ওই অঞ্চল
অঞ্চলের জলবায়ুর প্রভাব ফেলছে, আমাদের এখানকার জলবায়ুর উপরও প্রভাব ফেলছে। একটু খেয়াল করে দেখো, এখন শরৎকাল, কিন্তু কি তুমি শরৎকালের আমেজ পাচ্ছ? সেইভাবে কিন্তু আমরা শরৎকালের আমেজ এখনো সেইভাবে অনুভব করতে পারিনি। এখন এই যে পরিস্থিতি, এইটার জন্য কিন্তু অনেকখানি দায়ী বায়ুমণ্ডলের দূষণজনিত তাপমাত্রা বৃদ্ধি এবং তার ফলে জলবায়ুর পরিবর্তন, বরফের গলন, সমুদ্র তলের উষ্ণতা বৃদ্ধি, সমুদ্র তলের উচ্চতা বৃদ্ধি ইত্যাদি বিভিন্ন ঘটনা কিন্তু ঘটে চলেছে। এই সমস্ত কারণগুলো মিলেমিশে কতগুলো জিনিস তৈরি হচ্ছে, তা হচ্ছে পরিবেশ দূষণ আর হলো পরিবেশের অবনমন। এখন আমাদের অনেকের মনে হয় যে পরিবেশ দূষণ আর পরিবেশ অবনমন এই দুটো ব্যাপার হয়তো একদম এক্স্যাক্টলি কিন্তু এক নয়। পরিবেশ দূষণটা কি জিনিস? পরিবেশ দূষণ হচ্ছে প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কাজের ফলে পরিবেশের বিভিন্ন উপাদানের দূষিত হওয়া। প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কাজের ফলে, প্রাকৃতিকও বিভিন্ন কাজকর্ম হতে পারে, মনুষ্য সৃষ্ট বিভিন্ন কাজকর্ম, সেই কাজগুলোকে আমরা পরে বলছি। এই কাজগুলোর ফলে যদি পরিবেশের বিভিন্ন উপাদান, পরিবেশের উপাদান মানে জল, বায়ু, মাটি, এই সমস্ত কিছু পরিবেশের উপাদান, তো এগুলোর যদি দূষিত হয়ে যায়, এই যে যেটা বললাম জল দূষণ, মাটি দূষণ, বায়ু দূষণ, এইগুলো যদি সংঘটিত হয় তাহলে সেটা কিন্তু হচ্ছে পরিবেশের দূষণ। আর একটা কি বলছে? পরিবেশের অবনমন। পরিবেশের অবনমন কি? পরিবেশের অবনমন হচ্ছে যে পরিবেশের সামগ্রিক গুণগত মানে হ্রাস পাওয়া। অর্থাৎ পরিবেশ দূষণের ফলে এই যে বায়ু দূষণ হচ্ছে, জল দূষণ হচ্ছে, মাটি দূষণ হচ্ছে, এর ফলে যে পরিবেশের সামগ্রিকভাবে এই যে জল দূষণ, মাটি দূষণ, বায়ু দূষণ, এর ফলে সামগ্রিকভাবে যে পরিবেশের গুণগত মান হ্রাস পেল। মানে একটা ভালো পরিবেশ ছিল যেখানে প্রচুর ফসল ফলানো যেত, যে মাটিতে প্রচুর ফসল ফলানো হতো, যে ওয়েদার থাকলে প্রচুর পরিমাণে ফসল ফলতো, আজকে সেই ওয়েদার নেই, আজকে সেই মাটি নেই, আজকে সেই পরিমাণ বৃষ্টি নেই, যে কারণে কিন্তু সেই পরিমাণ উৎপাদনও হচ্ছে না। তাহলে এটা কিন্তু পরিবেশের অবনমন। তাহলে দূষণ আর অবনমনের মধ্যে কিন্তু যথেষ্ট পার্থক্য রয়েছে। দূষণ একটা প্রাথমিক ঘটনা, আর এই দূষণের ফলাফল যদি বলি, পরিবেশ দূষণের ফলাফল যদি বলি, তাহলে সেটা হচ্ছে অবনমন। দূষণের ফলে অবনমন হবে। আবার দূষণ কোনো প্রাথমিক ঘটনা, মানে যেখানে কোনো কিছু একটা দূষিত হলো, তাহলে সেটাই হয়ে গেল দূষণ। এটাই হলো ঘটনা। আচ্ছা, এবার যেটা বলছিলাম যে এই যে পরিবেশের অবনমন, এটা দুভাবে ঘটে। একটা হলো প্রাকৃতিক আর একটা হচ্ছে মনুষ্য সৃষ্ট। তো প্রাকৃতিক কি ভাবে পরিবেশের অবনমন ঘটতে পারে? প্রাকৃতিক অবনমন ঘটতে পারে যদি ঝড় হয়, যদি বন্যা হয়, যদি খরা হয়, যদি ভূমিকম্প হয়, সুনামি হয়, অগ্নুৎপাত হয়, ধস হয়, এগুলো হলো। এগুলো সবই প্রাকৃতিক ঘটনা, যদিও এদের পিছনে কিছু কিছু ক্ষেত্রে মানুষেরও হস্তক্ষেপ আছে। তা সত্ত্বেও আপাতত আমরা এগুলোকে প্রাকৃতিকের মধ্যে ফেলছি। যেমন ভূমিকম্পের উপরে মানুষের তেমন কোনো সেই অর্থে নেই, আবার আছে, কিছু কিছু ক্ষেত্রেও আছে। তো এইগুলো হচ্ছে প্রাকৃতিক ঘটনা, যে ঘটনাগুলোর জন্য পরিবেশের অবনমন হয়। মনুষ্য সৃষ্ট কি কি হতে পারে? মনুষ্য সৃষ্টের মধ্যে হতে পারে অবৈজ্ঞানিক কৃষি উৎপাদন, শিল্প বর্জ্য, অপরিকল্পিত নগরায়ন, নদীর স্বাভাবিক গতিরোধ করে জলাধার নির্মাণ, আর বৃক্ষচ্ছেদন। এগুলো হলো মনুষ্য সৃষ্ট কারণ যার দ্বারা পরিবেশের অবনমন হয়। অবৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষি উৎপাদন কিভাবে হয়, এইগুলো নিয়ে আমি পরবর্তীতে আবার আলোচনায় আসছি। আচ্ছা, এবার আসছে সেটা হলো যে পরিবেশের অবনমনের ফলে কি কি হয়। পরিবেশের অবনমনের ফলে কি হয়? প্রথমেই যেটা হয় সেটা হলো প্রাকৃতিক সম্পদের ক্ষতিগ্রস্ততা ও হ্রাস। প্রাকৃতিক সম্পদ আস্তে আস্তে কমে যেতে শুরু করছে এবং সেগুলো আস্তে আস্তে নষ্ট হতে শুরু করছে মানুষের এই অপরিকল্পিত কাজকর্মের জন্য। কি হয়? জীববৈচিত্র্য হ্রাস পায়, বিভিন্ন প্রাণীর অবলুপ্তি ঘটছে এবং বিভিন্ন প্রাণীর অবলুপ্তির সাথে সাথে আরো একটা ঘটনা ঘটছে, সেটা বাস্তুতন্ত্র ব্যাহত হচ্ছে। মানে বাস্তুতন্ত্র মানে একটা প্রাণী, আমরা জানি একটা প্রাণী আরেকটা প্রাণীর উপর নির্ভরশীল, সেই যে একটা চেইন, সেই চেইনটা কিন্তু খাদ্য শৃঙ্খল, সেই শৃঙ্খলটা ভেঙে যাচ্ছে। ফলে আজকে মনে করো সুন্দরবন এলাকা, সেখানে কি ধরনের উদ্ভিদ দেখতে পাওয়া যায়? সেখানে দেখতে পাওয়া যায় হলো ম্যানগ্রোভ উদ্ভিদ, লবণাম্ব উদ্ভিদ। এই লবণাম্ব উদ্ভিদের উপর নির্ভর করে সেখানে কিছু হরিণ আছে, এই হরিণদের উপর নির্ভর করে সেখানে বাঘ আছে। এখন যদি আমি প্রচুর পরিমাণে লবণাম্ব উদ্ভিদ কেটে সুন্দরবনকে একেবারে ম্যানগ্রোভ উদ্ভিদ পুরো কেটে ফাঁকা করে দিই, তাহলে কি হবে?
তাহলে সেখানে যে বাস্তুতন্ত্র সেটা ভেঙে পড়বে, সেখানে হরিণও থাকতে পারবে না, সেখানে বাঘও থাকতে পারবে না, ফলে পুরো বাস্তুতন্ত্রের একটা মারাত্মক রকমের ক্ষতি হবে। আর এই ধরো আমি তো এটা এই ধরনের এই জৈব দিক থেকে বললাম, জীবগত দিক থেকে বললাম, আর যদি প্রাকৃতিক দিক থেকে ভাবি, এই যে ম্যানগ্রোভ অরণ্য এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্তে অবস্থিত এবং এটা আমাদেরকে একটা ঢাল বা শিল্ডের মতো আড়াল করে রেখেছে। বঙ্গোপসাগর থেকে যত সাইক্লোন আসে, যত ঘূর্ণিঝড় আসে, সেগুলো এসে প্রথমেই ওই ম্যানগ্রোভ অরণ্যের উপরে আঘাত হানে। ফলে আমাদের এই অঞ্চলগুলোর ওপর তার আঘাত আমরা ততটা অনুভব করতে পারি না, কিন্তু বর্তমানে পাচ্ছি যখন থেকে আমরা এই ম্যানগ্রোভ অরণ্যকে নির্বিচারে ধ্বংস করতে শুরু করেছি। ম্যানগ্রোভ অরণ্য হারিয়ে যাচ্ছে, ফলে এই যে প্রাকৃতিক বর্মটা ছিল, যে প্রাচীরটা ছিল, যেটা আমাদের সাইক্লোন থেকে রক্ষা করতো, সেই বর্ম প্রাচীর হারিয়ে যাওয়ার ফলে আমরা এখন আজকের দিনে যদি আমরা দাঁড়িয়ে আমফানের কথা বলি, আমফান আয়লা তো একটা দেখেছি, আমরা আমফানের কথা বলি, এত বিধ্বংসী ঝড় কেন হলো? তার কারণ হচ্ছে আমরা সেই শিলটা, সেই প্রাচীরটা কিন্তু হারিয়ে ফেলেছি, আমরা কিন্তু সেটাকে ধ্বংস করে দিয়েছি। সেই যে এই দিক থেকে আমরা কিন্তু আলোচনা করব। আচ্ছা, খরা সৃষ্টি একদমই তাই। যখনই বাতাসের তাপমাত্রা বাড়বে মানে শুরুর দিকতে, তখন কিন্তু বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা একেবারে কমে যাবে, আস্তে আস্তে বৃষ্টিপাত কমে যাবে, মরুভূমির প্রসার ঘটবে, প্রথমে খরা সৃষ্টি হবে, তারপর মরুভূমির প্রসার ঘটবে। মরুভূমির প্রসার সেটা তো বললাম। বায়ু দূষণ সেটাও আগে বলেছি, বায়ু দূষণ কি ভাবে হয়। জল দূষণ, জলাভাব এটাও বলেছি। জল দূষণ যত আমরা জেনেছি যে আমাদের পৃথিবীতে 3 ভাগ জল 1 ভাগ স্থল, কিন্তু 3 ভাগ জলের মধ্যে 99% জলই কিন্তু কি জল? সমুদ্রের জল, যেটা নোনা জল, যেটা প্রাণযোগ্য নয়। তারও মধ্যে যে 1%, সেই 1%-এর মধ্যে অধিকাংশটাই মেরু অঞ্চলে বরফ হিসেবে জমে রয়েছে। খুব সামান্য পোর্শন কিন্তু ভৌমজল হিসেবে মাটির তলায় আছে, আমরা পাচ্ছি খুব সামান্য। ভৌমজলটাও সব জায়গায় সমানভাবে পাওয়া যায় না, সব জায়গায় মাটি খুললে সমানভাবে জল পাওয়া যায় না। তো এই যে জল, ভৌমজল যেটা পানযোগ্য জল, সেটাকেও কিন্তু আমরা আর্সেনিকের দ্বারা, অ্যান্টিমনি ইত্যাদি বিভিন্ন দূষিত পদার্থের দ্বারা সেটাকেও দূষিত করে ফেলছি। ফলে আমাদের জলাভাব, বিভিন্ন দেশে এরকমও আছে যেখানে তীব্র জলাভাব কিন্তু লক্ষ্য করা যায়। আর কি হয়? আর হলো বিশ্ব উষ্ণায়ন, জলবায়ুর পরিবর্তন, এটাও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। যে আমি আগেই বলেছি যে যতই উষ্ণতা বাড়বে, যতই বাতাসে এই যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড ইত্যাদি এই গ্যাসগুলোর পরিমাণ যত বেশি করে বাড়বে, তারা কি করে? তারা তাপমাত্রাটাকে পৃথিবীতে আগত সূর্যরশ্মি পৃথিবী বিকিরণ করে দেয়। তো সেই আগত সূর্যরশ্মিকে সে আটকে রাখে এই ধরনের জিনিসগুলো। এছাড়া বাতাসে বিভিন্ন কার্বন কণা, লবণ কণা আছে, সেগুলো যদি পরিমাণ বেড়ে যায়, তাহলে সেগুলো তাপকে আটকে রাখে, পৃথিবীর বাইরে বেরোতে দেয় না। ফলে দীর্ঘদিন ধরে বাতাসের তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে সেটা কিসে পরিণত হবে? সেটা কিন্তু বিশ্ব উষ্ণায়নে পরিণত হবে। আজকের দিনে যদি বলি যে আগে আমরা জেনেছি যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাতাসে 0.03%, সেটা এখন বেড়ে 0.04% হয়ে গেছে। তো এই 0.01%-এর বৃদ্ধিটা, সেটাও কিন্তু বাতাসের জন্য প্রবল ক্ষতিকারক, একটা প্রকৃতির জন্য, প্রবল বায়ুমণ্ডলের জন্য প্রবল ক্ষতিকারক হিসেবে পরিগণিত হচ্ছে। আচ্ছা, এরপরে রয়েছে বন্যা। হ্যাঁ, এর পরবর্তীতে যখন এই যে বিশ্ব উষ্ণায়নের ফলে বাতাসের তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে কিছু কিছু জায়গায় তো খরা সৃষ্টি হচ্ছে, মরুভূমি প্রসার ঘটছে, আবার কিছু কিছু জায়গায় অতিবৃষ্টি তৈরি হচ্ছে, প্রচুর পরিমাণে জল সমুদ্র থেকে উঠে আসছে জলীয় বাষ্প হিসেবে এবং মেঘ তৈরি করে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়। আজকে এখনকার পরিস্থিতি যদি দেখি, আমরা ওদের উত্তরবঙ্গে বিভিন্ন জায়গাতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তো এইগুলো কিন্তু সবই এই বিশ্ব উষ্ণায়নের ফলাফল। এখন কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার মতো সময় নয়, কিন্তু এখন এই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। এরপরে চলে আসছি বন্যা হলো, এরপরে রাসায়নিক দুর্ঘটনা, যেটা আগেই বলছিলাম যে বিভিন্ন সময় পরের দিন আলোচনাতে আমরা রাসায়নিক দুর্ঘটনা নিয়ে কিছু আলোচনা করবো। আমরা দেখেছি ভোপালের গ্যাস দুর্ঘটনা, আমরা রিসেন্টলি আর একটা গ্যাস দুর্ঘটনা দেখেছি, আমরা এছাড়া বিভিন্ন পারমাণবিক বিস্ফোরণ, সেগুলো তো আছে, সেগুলো দেখেছি বিশ্বযুদ্ধের সময়। এগুলো কিন্তু পরিবেশের ওপর ভীষণভাবে একটা নেতিবাচক প্রভাব ফেলছে, পরিবেশে ব্যাপক ক্ষয়ক্ষতি কিন্তু তারা করছে। আর আছে ভূমিকম্প।
অবকাঠামো সেটাও কিন্তু মানে জনবসতি, সম্পত্তি ইত্যাদি বিভিন্ন হানি ঘটায়, জীবনহানি ঘটায় এই ঘটনাগুলো। এছাড়া মুদ্রাস্ফীতি, চাহিদা যোগানের ভারসাম্য হ্রাস, সেগুলোও কিন্তু যত জনসংখ্যা বাড়ছে, মানুষের চাহিদা বাড়ছে, যোগান কমে যাচ্ছে, ফলে মুদ্রাস্ফীতি তৈরি হচ্ছে। মানুষের হাতে পয়সা আছে কিন্তু মানুষের মানে জিনিসপত্রের অভাব দেখতে পাওয়া যাচ্ছে, ফলে এই ধরনের ঘটনা এটাও কিন্তু একটা পরিবেশ অবনমনের কারণ হিসেবে আমরা ফলাফল হিসেবে আমরা বলতে পারি। তাহলে আজকে আমাদের আলোচনা মোটামুটি এইটাই ছিল, কিন্তু এখানে আমি আর কতগুলো কথা বলে আমরা আমাদের আলোচনা শেষ করব। যেটা আমি তোমাদের বলেছিলাম যে পরিবেশ অবনমনে মনুষ্য সৃষ্ট যে ঘটনাগুলো, কি কি কারণে পরিবেশ অবনমন ঘটে, তার মনুষ্য সৃষ্ট কারণ, তার মধ্যে কয়েকটা উদাহরণ তুলে আমি তোমাদের সাথে একটু আলোচনা করব। কয়েকটা উন্নয়ন পরিকল্পনা যেগুলো কিন্তু আমাদের জন্য খুবই প্রয়োজনীয় উন্নয়ন পরিকল্পনা, কিন্তু তার উদ্দেশ্য কি ছিল আর বর্তমানে তার থেকে কি হচ্ছে, এটা কিন্তু আমাদেরকে ভালো করে বুঝতে হবে। তো প্রথমেই যেটা বলা সেটা হলো আধুনিক কৃষি পদ্ধতি। আধুনিক কৃষি পদ্ধতিতে কি হচ্ছে, আধুনিক কৃষি পদ্ধতিতে কৃষি উৎপাদন বাড়ছে, এটা খুব ভালো কথা। কৃষি উৎপাদন বাড়ার দরকার, কারণ জনসংখ্যা যত বাড়ছে তত মানুষের চাহিদা বাড়ছে, খাদ্যের চাহিদা তো সবার আগে বাড়ছে, তো খাদ্যের চাহিদা বাড়ছে, তাহলে এটা খুব ভালো কাজ। কিন্তু এই কৃষি উৎপাদন, আধুনিক কৃষি পদ্ধতিতে কৃষি উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু ক্ষতিও হচ্ছে, তার কিছু প্রভাবও আছে। সেই ক্ষতিগুলো কি কি? একটা হলো যে বেশি উৎপাদনের জন্য আমরা আর প্রাকৃতিক মানে সারের ওপর নির্ভর করতে পারছি না, আমরা রাসায়নিক সারের ওপরে নির্ভর করছি, কারণ রাসায়নিক সারের দ্বারা প্রচুর পরিমাণে খুব তাড়াতাড়ি খুব বেশি পরিমাণে শস্য উৎপাদন করা যায়, তো রাসায়নিক সার ইউজ করছি। আমরা প্রচুর কীটনাশক, বা যাতে আমাদের ফসলে পোকা না ধরে তাই আমরা প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করছি। আমরা কি করছি, আমরা এইগুলো ব্যবহারের ফলে একে কীটনাশক ব্যবহারের ফলে যে একটা বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে সেটা তো হচ্ছেই, আর তার পাশাপাশি এই রাসায়নিক সার সেটা মাটিতে মেশার ফলে মাটি দূষণ ঘটাচ্ছে। মাটি যদি দূষিত হয় তাহলে মাটির উপর দিয়ে জল বয়ে যাওয়ার ফলে জলও দূষিত হচ্ছে, তাহলে আধুনিক কৃষি পদ্ধতির জন্য আমাদের মাটি দূষিত হচ্ছে, আমাদের জল দূষিত হচ্ছে। শুধু কি তাই হচ্ছে, এই যে রাসায়নিক সার ব্যবহার এবং তার থেকে যে ফসল উৎপাদন হচ্ছে যেগুলো আমরা খাচ্ছি, তার মাধ্যমে ওই রাসায়নিক পদার্থগুলো আমাদের শরীরে ঢোকার ফলে বিভিন্ন দুরারোগ্য ব্যাধির সৃষ্টি করছে, এটাও কিন্তু একটা প্রভাব। এছাড়া এই যে জলটা যেটা ধুয়ে চাষের জমি থেকে যে জলটা ধুয়ে পার্শ্ববর্তী পুকুর বা জলাশয়ে গিয়ে পড়লো, সেখানে যে মাছ আছে, যেখানে যে অন্যান্য প্রাণী আছে, তারাও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া অবৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাসের ফলে মাটির অসম্ভব ক্ষতি হচ্ছে। ফসলে একটা সময় পর দেখা যাচ্ছে যে আর সেই মাটিতে ফসল উৎপাদিতই হচ্ছে না, মাটিতে এত লবণাক্ত হয়ে গেছে বা এতটা তাতে বিভিন্ন পদার্থ তাতে এত বেড়ে গেছে যে তাতে আর চাষ করা সম্ভব হচ্ছে না, ফলে পুরো মাটিটাকে আমরা নষ্ট করে দিচ্ছি। আচ্ছা, এটা গেল একটা। পরেতে আসছি নগরায়ন। নগরায়নে কি হওয়ার কথা ছিল, নগরায়নের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল হচ্ছে যে মানুষের বাসস্থান জায়গা করে দেওয়া, মানে মানুষ সঠিকভাবে ঠিকঠাকভাবে থাকতে পারবে এরকম একটা জায়গা করে দেওয়া, আর আধুনিক জীবনযাত্রা প্রদান করা। একদম আধুনিকভাবে আমরা খুব আধুনিক জীবনযাত্রা সেখানে থাকবো, আমরা আধুনিক সুযোগ সুবিধা পাবো, এই জন্যই কিন্তু নগরায়ন হয়েছিল। কিন্তু নগরায়ন হওয়ার ফলে তার কিছু বিরূপ প্রভাবও আমরা দেখতে পেলাম। বিরূপ প্রভাব কি কি হলো? একটা হলো যে প্রচুর মানুষ এক জায়গায় বাস করার ফলে তাদের জলের চাহিদা আছে, তো জল তারা ভূগর্ভস্থ থেকে প্রচুর পরিমাণে জল তুলতে শুরু করলো, আর অধিক পরিমাণে জল তুলে ফেলার ফলে ভূগর্ভের জল কমে গেল, ভূগর্ভের জলে আর্সেনিকের সংক্রমণ ঘটলো এবং আর্সেনিকের যোগান আর্সেনিক অনেক বেশি পরিমাণে জলের মধ্যে মিশে গেল, ফলে পুরো জায়গাটায় আর্সেনিক প্রন এরিয়া হিসেবে ধরা পড়লো। এছাড়া যেটা হলো সেটা হলো যে এই তৃতীয় বিশ্বের দেশ, তার মানে আমাদের ভারতবর্ষ যেমন যে ধরনের দেশ, সেই দেশগুলোতে এত জনসংখ্যা বৃদ্ধি, সেখানে একেবারে ঘিঞ্জি একটা পরিস্থিতি তৈরি হলো। বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটলে, যদি আমি এখন করোনা পরিস্থিতির কথাই বলি, তাহলে শহরগুলোতেই আমরা দেখি কিন্তু করোনার থাবা অনেক বেশি। কেন না, সেখানে একদম ঘিঞ্জি মানুষ, ঘরের উপরে ঘর, এমন পরিস্থিতি, মানে একজনের কিছু অসুবিধা হলে, কোনো সংক্রমণ হলে সেটা খুব দ্রুত পরবর্তী ব্যক্তির মধ্যে সংক্রমিত হয়ে যেতে পারে। তার কারণ এই ধরনের ঘিঞ্জি
অপরিকল্পিত বাসস্থান নির্মাণ ইত্যাদি বিভিন্ন কারণে। এছাড়া যানজট তৈরি হয়, জল নিকাশির একটা বড় সমস্যা তৈরি হতে পারে। এছাড়া কিন্তু বস্তির সমস্যা তৈরি হয়, যেগুলো শহর নগরের একটা প্রধান প্রধান সমস্যা। এগুলো কিন্তু নগরায়নের একটা বিরূপ প্রভাব আমরা বলতে পারি। এর পরেরটায় আসছি, যেটা আমাদের ছিল তাপ বিদ্যুৎ কেন্দ্র। আমাদের এইসব এলাকাতে যে সমস্ত বিদ্যুৎ তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই হচ্ছে তাপ বিদ্যুৎ। তাপ বিদ্যুৎ কিসের থেকে আসে না, কয়লা পুড়িয়ে তার থেকে যে তাপ উৎপন্ন হয়, তার থেকে বিদ্যুৎ উৎপাদিত হয়, সেটাই হলো তাপ বিদ্যুৎ। কারণ এটার উদ্দেশ্যটা কি ছিল? এটার উদ্দেশ্য ছিল যে বিদ্যুৎ উৎপাদন করাই ছিল এর উদ্দেশ্য। যে বিভিন্ন জায়গায় বিদ্যুতের আমাদের শুধু গৃহস্থলীর বিদ্যুৎ লাগে এরকম তো না, শিল্প কলকারখানা প্রচুর বিদ্যুৎ লাগে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজে বিদ্যুতের প্রয়োজন আছে, চাহিদা আছে। তো সেই জন্য তাপ বিদ্যুৎ কেন্দ্র গঠিত হয়েছিল। কিন্তু এরও একটা ক্ষতিকারক প্রভাব কিন্তু আমরা দেখতে পেলাম। যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই বিদ্যুৎ তৈরি হয় কয়লা থেকে। কয়লা হলো একটা জীবাশ্ম জ্বালানি। তো এই জীবাশ্ম জ্বালানি পোড়ালে কি হয়? প্রথম যেটা হয় সেটা হলো কয়লা পোড়ালে তার থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। আর যে কার্বন ডাই অক্সাইড বাতাসে মিশলে কি হবে? বায়ু দূষণ হবে। এছাড়া আর কি হবে? এই বায়ু দূষণের হবে, এছাড়া বাতাসের তাপমাত্রা বেড়ে যাবে, বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়বে। এছাড়া মনে করো ওই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে যে সমস্ত নিকাশি নালার মাধ্যমে যে জলটা বেরোচ্ছে সেটাও খুব ক্ষতিকারক, এবং সেটা সে গরম জল সেটা যদি নদী বা অন্য কোনো জায়গায় গিয়ে মেশে, তাহলে সেই অঞ্চলের প্রাণীদের ওপরে কিন্তু একটা ভয়াবহ মারাত্মক প্রভাব আছে। আমাদের বহুমুখী নদী পরিকল্পনা। আচ্ছা, বহুমুখী নদী পরিকল্পনার তো অনেকগুলো সুফল আমরা জানি, আমরা ক্লাস 7-এ থাকতেই পড়েছি বহুমুখী নদী পরিকল্পনার অনেক সুফলের কথা। যেমন আমরা জানতাম যে বহুমুখী নদী পরিকল্পনা হলে জলসেচে সুবিধা হয়, জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা হয়, বন্যা নিয়ন্ত্রণের সুবিধা হয়, আরো অনেক অনেক সুবিধা কিন্তু আছে। কিন্তু এরও কিন্তু একটা বিরূপ প্রভাব আছে। কারণ বহুমুখী নদী পরিকল্পনা যেটা করতে হয় সেটা হলো নদীতে বাঁধ দিয়ে একটা জলাধার তৈরি করতে হয়। তো যখনই আমরা নদীতে বাঁধ দিয়ে একটা জলাধার তৈরি করব, তাহলে নদীর পার্শ্ববর্তী নদীর অববাহিকা অঞ্চলে এরকম একটা জলাধার তৈরি করতে হবে। তো জলাধার তৈরি করার জন্য সেখানে একটা বিস্তীর্ণ বনভূমি থাকলে তাকে ধ্বংস করতে হবে, সেখানে কোনো মনুষ্য বসতি থাকলে তাকে ধ্বংস করতে হবে। তাছাড়া যেখানে জলাধার নির্মাণ করা হলো সেখানকার যে মাটির ওপরে যে শিলাস্তরের ওপরে তৈরি করা হলো সেটা যদি শক্তমুক্ত না হয়, যেমন মহারাষ্ট্রে কয়না অঞ্চলে, কয়নাতে এখানে একটা ঘটনা ঘটেছিল 1967 সালে। সেখানে কিন্তু বিধ্বংসী ভূমিকম্প হয়েছিল। এই জলাধারের চাপে শিলাস্তরের উপরে প্রচন্ড এমন চাপ পড়েছিল যে ভূমিকম্প তৈরি হয়েছিল এবং ব্যাপক প্রাণহানিও ঘটেছিল। তো এটা কিন্তু একটা বিরূপ প্রভাব বহুমুখী নদী পরিকল্পনা। তো এইরকম ভাবে আমরা বলতে পারি। সুতরাং পুরো নদী পরিকল্পনাটা দ্বারা যেমন কতগুলো সুবিধাও আছে, তেমন কতগুলো অসুবিধারও আমাদের সম্মুখীন হতে হবে। তাছাড়া মনে করো নদীর ধারণ অববাহিকাতে যদি নদীতে বাঁধ দেওয়া হয়, তাহলে কি হবে? নদীতে আস্তে আস্তে পলি সঞ্চয়ের পরিমাণ বাড়বে, আর যত পলি সঞ্চয়ের পরিমাণ বাড়বে তত নদীর বহন ক্ষমতা কমে যাবে, নদীর জল বহন করতে পারবে না, নদীর দুকুল ছাপিয়ে বন্যা হবে। ফলে কিছু সুফলের পাশাপাশি কিন্তু আমরা পরিবেশের উপরে কিছু প্রভাবও দেখতে পাচ্ছি। কাজেই এই পুরো আলোচনাটা দিয়ে আমরা কিন্তু এটা জানতে পারলাম যে কিভাবে পরিবেশের দূষণ হয়, কিভাবে পরিবেশের অবনমন হয়, এবং অবনমনের ফলে কি কি হয়। আমাদের যে উন্নয়ন পরিকল্পনাগুলো সেগুলো নিঃসন্দেহে অত্যন্ত জরুরি উন্নয়ন পরিকল্পনা, কিন্তু তার পাশাপাশি তাদের ক্ষতিকারক কিছু প্রভাব আছে যেগুলো পরিবেশের উপরে পড়ে। তাহলে আজকে আমাদের এই পর্ব 1-এর আলোচনা এখানেই শেষ হলো, এবং এর পরের দিন যখন আমরা পর্ব 2-এর আলোচনা শুরু করব তখন কিছু উদাহরণ দিয়ে শুরু করব, এবং এই যে পরিবেশ অবনমনের ফলাফল জানলাম, পরিবেশ অবনমনের কারণ জানলাম, সেগুলো নিয়ন্ত্রণের জন্য কিভাবে কি করা যায় এবং ভারতের প্রেক্ষাপটে তার কি প্রভাব আছে সেগুলো কিন্তু আমরা দেখতে থাকবো। আগামী দিনের জন্য তাহলে সবাই প্রস্তুত থাকবে, আর মন দিয়ে পড়াশুনো করো। এই চ্যাপ্টারটাকে খুব মন দিয়ে পড়তে হবে আমাদেরকে, আর বাড়িতেই থাকতে হবে, হাত ধুতে হবে মাঝে মাঝেই, আর বাইরে যদি নিতান্তই বেরোনোর প্রয়োজন হয় তাহলে যথাযথভাবে মাস্ক পরে বেরোবো, এবং সবাই সুস্থ থাকবো। আজকের পড়া এখানে শেষ হলো। সবাই ভালো থেকো।